হচ্ছে 3D অবজেক্টকে 2D রিপ্রেজেন্টেশন হচ্ছে প্রজেকশন। অ্যাকচুয়ালি 3D অবজেক্ট থেকে 2D রিপ্রেজেন্টেশন হচ্ছে প্রজেকশন। প্রজেকশন দুই ধরনের, একটা হচ্ছে পার্সপেক্টিভ, একটা প্যারালাল। প্যারালালটা হচ্ছে অ্যাকচুয়ালি যেমন ইঞ্জিনিয়াররা কি বিল্ডিং এর যখন ডিজাইন করে যেমন সবগুলো বিল্ডিং এর লেন্থ লেন্থ হাইট সবকিছু রেশিও সেম থাকে না? সেম থাকে। অবজেক্টটাকে সেম শেপে রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। যেমন এটা পি এক্স ওয়াই জেড একটা 3D অবজেক্ট। 3D অবজেক্টকে এই যে এই লাইন দিয়ে একেবারে 2D রিপ্রেজেন্ট হয়ে গেল। এটা হচ্ছে ভিউ প্লেন। এই ভিউ প্লেনে এটাকে রিপ্রেজেন্ট করা হলো। এবং প্যারালালি যত যা আছে, যত মানে যতটুকু আছে পুরোপুরি রিপ্রেজেন্ট হবে এখানে। এটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। কিন্তু এই যে এটা হচ্ছে কিন্তু যে কোনো একটা প্লেনে রিপ্রেজেন্ট হবে, তো এক্স এক্স ওয়াই প্লেন বা ওয়াই জেড প্লেন বা জেড এক্স প্লেন, জেড এক্স প্লেনে রিপ্রেজেন্ট হবে। রিপ্রেজেন্ট হওয়ার পরে এটা হয়ে যাবে 2D হয়ে যাবে, 2 ডাইমেনশন হয়ে যাবে। এখানে জেড ভ্যালুটা কি হবে? কি বলে, যদি এক্স ওয়াই প্লেনে হয় তাহলে জেড ভ্যালু হয়ে যাবে 0। বুঝা গেছে? এটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। আর পার্সপেক্টিভ পজিশন হচ্ছে যে একজন ভিউয়ার, সাপোজ একজন আর্টিস্ট দূরে একটা পাহাড় দেখতেছে। পাহাড়টা তার ক্যানভাসে কি ড্র করতেছে। ক্যানভাসে যখন ড্র করবে সেটা কি হয়ে যাবে? শেপটা ছোট হয়ে যাবে না? শেপটা ছোট হয়ে যাবে। এটা হচ্ছে পার্সপেক্টিভ পজিশন। পার্সপেক্টিভ পজিশনের যেমন এখানে একটা এক্সাম্পল ম্যাথমেটিক্স। পার্সপেক্টিভ পজিশন, এই যে পি এক্স ওয়াই জেড হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে এই যে এত বড় একটা অবজেক্ট। তা এটাকে সি পয়েন্টটা থেকে এই অবজেক্টটাকে দেখা হচ্ছে, দেখতেছে। এই অবজেক্টটা যে এটা এই অবজেক্টটার ডিসটেন্স হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে এক্স ওয়াই জেড, যে এটা অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, অ্যান্টি ক্লকওয়াইজ আর কি, জেড অ্যাক্সিস। তো এক্স ওয়াই জেড, তাই এক্স ওয়াই প্লেনে এটা এটা যখন এটা রিপ্রেজেন্ট হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে রিপ্রেজেন্ট হচ্ছে এটা অরিজিন থেকে ডি ডিস্টেন্সে হচ্ছে ভিউয়ার, মানে মানুষের চোখ বা ভিউয়ার অবস্থান হচ্ছে ডি ডিস্টেন্স। এবং হলো অবজেক্টটার ডিস্টেন্স হচ্ছে জেড, জেড এক্সের দিকে জেড অবজেক্টটার ডিস্টেন্স। এটাকে রিপ্রেজেন্ট হচ্ছে কিন্তু এক্স ওয়াই প্লেনে। যখন রিপ্রেজেন্ট হবে তখন এই পয়েন্টটা পি এক্স ওয়াই জেড এখানে হয়ে যাবে পি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম 0। এক্স ওয়াই প্লেনে যেহেতু জেড এর ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আগে 3D ছিল, এখন হয়ে যাবে 2D। বুঝা গেছে? তো এখানকার ম্যাথমেটিক্সটা কি হবে? ম্যাথমেটিক্স হচ্ছে এক্স প্রাইমের ভ্যালু হবে ডি ইন্টু এক্স ডিভাইডেড বাই জেড প্লাস ডি। ওয়াই প্রাইমের ভ্যালু হবে ডি ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস ডি। জেড প্রাইমের ভ্যালু হবে 0। জেড প্রাইমের ভ্যালু কি হবে? 0। জেড প্রাইম মানে পি প্রাইমের বা পি ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ অথবা এক্স। একটা মানে আমরা ম্যাট্রিক্স ড্র করা যায়। ম্যাট্রিক্সটা হচ্ছে যে এটা এটা ডি 0 0 0 0 ডি 0 0 0 0 0 0 0 0 1 ডি। এটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশনের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে আমাদের যদি প্রিভিয়াস পয়েন্টটা এক্স ওয়াই জেড 1 মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করলে নতুন পয়েন্টটা পাওয়া যাবে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম 1। বুঝা গেছে? জি স্যার। বুঝে? হ্যাঁ। আচ্ছা, এখন প্যারালাল প্রজেকশন। এই যে প্যারালাল প্রজেকশনের ম্যাথমেটিক্স হচ্ছে যে এই যে প্যারালাল প্রজেকশন একটা
পি এক্স ওয়াই জেড একটা অবজেক্ট, এটা প্যারালালি রিপ্রেজেন্ট হয়েছে পি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তো এখানকার এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে এক্স, ওয়াই প্রাইমের ভ্যালু হবে ওয়াই, জেড প্রাইমের ভ্যালু কত বলতো? জিরো। জেড প্রাইমের ভ্যালু জিরো, কারণ এটা 3D থেকে 2D রিপ্রেজেন্ট হচ্ছে। জেড প্রাইমের ভ্যালু হবে জিরো। তো এক্স প্রাইমের ভ্যালু এক্স, ওয়াই প্রাইমের ভ্যালু ওয়াই। তো এখানকার ম্যাথমেটিক্স হচ্ছে খুব ইজি। এখানকার ওই যে একই ডি এর জায়গাতে ওয়ান হবে আর কি। আগে যে ডি ডি আমরা দেখছিলাম, ডি এর জায়গাতে এখন কি হবে? ওয়ান হবে। 1 0 0 0 0 1 0 0 0 0 0 0 0 0 0 1। এটা হচ্ছে প্যারালাল প্রজেকশনের ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স একটু মনে রাখতে হবে, কারণ অঙ্ক আছে। এরপরে আসি আমরা এখানে টেক্সোনমিটা তো ক্লাসে ডিসকাস করছি মনে হয় তোমাদের সাথে। টেক্সোনমি মানে এগুলো হচ্ছে ডেফিনিশন, পার্সপেক্টিভ পজিশন, প্যারালাল পজিশন ডিসকাস করছি না? জি স্যার। তাহলে এখন আসি পার্সপেক্টিভ অ্যানোমালিজ। অ্যানোমালিজ মানে পার্সপেক্টিভ যে কোনো অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে গেলে, পার্সপেক্টিভ পজিশন করতে গেলে বিভিন্ন টাইপের অ্যানোমালি হতে পারে, প্রবলেম। এখানে 4টা অ্যানোমালির কথা বলা আছে, সেটা পার্সপেক্টিভ ফোরশর্টেনিং হচ্ছে অবজেক্টটা ছোট হয়ে যায়। অবজেক্টটা যেমন বড় একটা অবজেক্ট, যে একটা বড় অবজেক্টটা যখন স্ক্রিনে রিপ্রেজেন্ট হয় ছোট হয়ে যায়, ছোট হয়ে গেছে, বড় একটা অবজেক্ট ছোট হয়ে গেছে, এটা হচ্ছে ফোরশর্টেনিং হয়েছে। তারপর 2 নম্বর হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। যেমন আমরা এইটা একটা এক্সাম্পল আমরা বলি যে রেল লাইনে যদি তুমি দাঁড়াও, রেল লাইনে দাঁড়াইলে দেখবা যে দুইটা দূরের দিকে তাকাইলে রেল লাইনের দুইটা লাইন একই জায়গায় যে কি লেগে গেছে মনে হবে, এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। একই জায়গায় যে লেগে গেছে মনে হবে, এটাকে ভ্যানিশিং পয়েন্ট বলে। এরকম 3টা ভ্যানিশিং পয়েন্ট পর্যন্ত হতে পারে। এই যে পার্সপেক্টিভ প্রজেকশনে ডেফিনিশন ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি আছে, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। পার্সপেক্টিভ পজিশন 3 ধরনের, একটা হচ্ছে 1 ভ্যানিশিং পয়েন্ট, 2 ভ্যানিশিং পয়েন্ট, 3 ভ্যানিশিং পয়েন্ট। অবশ্য 3টা ভ্যানিশিং পয়েন্টের আসলে আমি কোনো ডেফিনিশন এক্সাম্পল দিতে পারতেছি না, সরি। এরপরে আসি ভিউ কনফিউশন হচ্ছে যে অবজেক্ট বিহাইন্ড দ্য সেন্টার অফ প্রজেকশনস আর প্রজেক্টেড আর কি, যে একটা ক্যান্ডেল, একটা মোমবাতি, তো একটা নল দিয়ে তাকাইলে তো অপোজিট হয়ে যেত, দেখে তো কি উল্টা, বুঝছো? একটা নল দিয়ে তাকাইলে উল্টা রিপ্রেজেন্ট হইতো, এটা হচ্ছে আপসাইড ডাউন হয়ে যায় আর কি। এটা আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের যে পিনহোল, যে কোনো ক্যামেরাতে উল্টা উল্টা হয়ে যায়, মানে ক্যামেরার রিপ্রেজেন্টেশনটা উল্টা হয়। আবার আমাদের চোখেও কিন্তু একটা যে কোনো অবজেক্টের প্রতিবিম্ব রেটিনার উপর পড়ে কি আপসাইড ডাউন, উল্টা, তাই না? এটা জানো তো? হচ্ছে পিন, মানে এটা হচ্ছে ভিউ কনফিউশন, আপসাইড ডাউন। মানে এটা কেন হয়? এটা হচ্ছে যদি এই যে এখানে একটা অবজেক্ট, মানে অবজেক্ট সেন্টার অফ প্রজেকশনটা এই সাইডে হওয়ার কথা ছিল, এই সাইড থেকে এই অবজেক্টটাকে দেখে এখানে রিপ্রেজেন্ট করার কথা, কিন্তু সেন্টার অফ পজিশন এখানে না থেকে এই জায়গায় আছে, মানে এখান থেকে দেখতেছে এই সাইডে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে কি একদম আপসাইড ডাউন হয়ে গেছে, হয়ে যাবে। তারপরে আরেকটা হচ্ছে টপোলজিক্যাল ডিস্টরশন হচ্ছে যদি
একটা একটা প্লেন the passes through the center of position and is parallel to the view plane. সেন্টার অফ প্রজেকশন এবং ভিউ প্লেন দুইটা যদি একই জায়গায় হয়, তখন এই ভিউ কনফিউশন হতে পারে, যে তখন অবজেক্টটাকে ইনফিনিটি মনে হবে। যেমন এটার এক্সাম্পল হচ্ছে, যেমন একটা পেন্সিলকে আস্তে 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 যদি একেবারে চোখের দিকে নিয়ে আসো, একেবারে চোখের কাছাকাছি আসলে পেন্সিলের দুই সাইড কি দেখা যায়? দুই সাইড দেখা যায় না, মনে হবে পেন্সিলটা অনেক লম্বা। জি স্যার। এটা হচ্ছে টপোলজিক্যাল ডিস্টরশন। এই এই চারটা অ্যানোমালিজ হইতে পারে। একটা হচ্ছে কি বললাম, একটা হচ্ছে পার্সপেক্টিভ ফোর শর্টেনিং, অবজেক্টটা ছোট হয়ে যায়। ভ্যানিশিং পয়েন্ট, অবজেক্টটা মানে ভ্যানিশিং পয়েন্ট তৈরি হয় আর কি, অবজেক্ট গুলো এক জায়গায় লেগে গেছে মনে হবে। তারপর হচ্ছে এই যে যেমন এখানে এই জায়গায় এখান থেকে যদি দেখা হয় মনে হবে যে এখানে লেগে গেছে। দুইটা হচ্ছে প্যারালাল, দুইটা প্যারালাল লাইন, কিন্তু এই জায়গাটায় লেগে গেছে। তারপর হচ্ছে ভিউ কনফিউজ হয়ে যেতে পারে অবজেক্টটা রিপ্রেজেন্টেশন। তারপর হচ্ছে টপোলজিক্যাল ডিস্টরশন হইতে পারে, যেমন অবজেক্ট এবং সেন্টার অফ পজিশন যদি সেন্টার অফ পজিশন এবং হচ্ছে যদি এবং কি বলে ভিউ প্লেন দুইটা যদি সেম প্লেনে হয়, তখন টপোলজিক্যাল ডিস্টরশন হইতে পারে। এই যে টপোলজিক্যাল ডিস্টরশনের, এটা বোঝা যাচ্ছে না খুব বেশি। এই চারটা, এই যে আরো কিছু ডেফিনিশন বলছিলাম পরে আছে বিভিন্ন জায়গাতে, আইসোমেট্রিক, ডাইমেট্রিক, ট্রাইমেট্রিক, এগুলো একটু একটু দেখে রেখো, কারণ এগুলো আমাদের দেওয়া হয়। তারপরে ক্যাভিলিয়ার, ক্যাবিনেট। ক্যাভিলিয়ার হচ্ছে যে অবজেক্টটা নো ফরশর্টেনিং হবে, অবজেক্টটা কোনো ছোট হবে না। আর ক্যাবিনেটে হচ্ছে হাফ হয়ে যাবে, একদম লেন্থ হচ্ছে হাফ হয়ে যাবে, মানে হাফ মাল্টিপ্লাই হবে, ক্যাভিলিয়ারের সাথে হাফ মাল্টিপ্লাই হবে। এটার এক্সাম্পল আছে সেটা। আচ্ছা, এখন আমরা সলভ প্রবলেমে আসি। সলভ প্রবলেম বলা হয়েছে 7.1-এ 7.1-এ একটা ইউনিট কিউব আছে। ইউনিট কিউব মানে ইউনিট কিউব একটা এক্স ওয়াই প্লেনে প্রজেকশন করতে হবে, এবং হচ্ছে যে
প্রিন্সিপাল ভ্যানিশিং পয়েন্ট, থ্রি প্রিন্সিপাল এগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল মডেল আছে আর কি, এগুলোকে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট। যে টু প্রিন্সিপাল ভ্যানিশিং পয়েন্ট, দুই সাইডে ভ্যানিশিং পয়েন্ট হতে পারে, আবার এটাকে কিউবের ক্ষেত্রে তিন সাইডে ভ্যানিশিং পয়েন্ট থাকতে পারে। সেভেন পয়েন্ট ওয়ান টু, এই যে অবলিক প্রজেকশন, জেনারেল ফর্ম অফ অবলিক প্রজেকশন, এটা হচ্ছে অবলিকের ক্যাভিলিয়ার ক্যাবিনেটের জন্য এটা লাগবে। অবলিক প্রজেকশনের এই যে জেনারেল ফর্মটা, এটা কেমনে আসলো অত ইম্পর্টেন্ট না, এই জিনিসটা পরের অঙ্কটায় লাগবে। যেমন ক্যাবিনেট প্রজেকশন বলছে থিটার মান 30 ডিগ্রি, আর ক্যাভিলিয়ারে বলছে থিটার মান 45 ডিগ্রি। তো ক্যাভিলিয়ার তো যে ক্যাভিলিয়ারে ওই ইকুয়েশনে জাস্ট থিটার মানটা বসানো হয়েছে, এটা পাওয়া গেছে। আর ক্যাবিনেটে ওই যে হাফ, এফ এর মান হচ্ছে হাফ করে যে মান বসানো হয়েছে। তো ইউনিট কিউবের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে গেলে তাহলে মাল্টিপ্লাই করতে হবে আর কি, জাস্ট মাল্টিপ্লাই করে যে ভ্যালু আসে। ক্যাভিলিয়ার রিপ্রেজেন্টেশন, ক্যাবিনেট রিপ্রেজেন্টেশন, যেটা শেষ। চ্যাপ্টার 8টা আসলে দরকার নাই, এটা আমরা স্কিপ করি। এখানকার যে কোয়েন-সুদারল্যান্ড অ্যালগরিদম গুলো তো আমরা ক্লিপিং এ অ্যাকচুয়ালি পড়ি, 3ডির ক্ষেত্রে আর অত এক্সট্রা পড়ার প্রয়োজন নেই। তবে এখান থেকে জাস্ট 3ডি গ্রাফিক্স পাইপলাইনটা একটু পড়ে নিতে পারো, যে একই জিনিস 2ডি গ্রাফিক্স পাইপলাইন বলছিলাম যে এরকম, এখানে 3ডি একই জিনিস, সেম জিনিস, স্টেপস গুলো মানে রিপ্রেজেন্টেশনে ইমেজ থেকে সেটা হচ্ছে যে কম্পিউটার স্ক্রিনে বা মনিটরে রিপ্রেজেন্ট করতে গেলে স্টেপস গুলো। তো চ্যাপ্টার 9 জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন। তো 9, 10, 11, 12 অল্প অল্প কিছু আইটেম, খুব বেশি আইটেম নাই, অল্প অল্প কিছু আইটেম পড়তে হবে। এখানে হচ্ছে মডেলিং, এই চ্যাপ্টারটা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন কিভাবে করব, যে কোনো অবজেক্টকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেশন বা কম্পিউটারে রিপ্রেজেন্ট কিভাবে করব। রিপ্রেজেন্টেশনের জন্য লাইনকে, পয়েন্টকে কিভাবে করে তোমরা জানো, যে যে কোনো একটা পিক্সেল পয়েন্ট বা দুইটা পিক্সেল পয়েন্ট দিয়ে একটা লাইনকে রিপ্রেজেন্ট করা হয়। পলিলাইন, দ্য চেইন অফ পয়েন্টস, অনেকগুলো ভার্টেক্স, এগুলোকে ভার্টেক্স বলা হয়, যাতে ভার্টেক্স বলা হয়, অনেকগুলো ভার্টেক্স পয়েন্ট দিয়ে পলিলাইন্স। আর আর পলিগনস হচ্ছে কানেক্টেড পলিলাইন্স, বলে পলিগন। যেমন এটা একটা পলিলাইন, অনেকগুলো পলিলাইন, আর এটা হচ্ছে পলিগনস। ওয়্যার ফ্রেম, প্লেনার পলিগন কাকে বলে? প্লেনার পলিগন হচ্ছে যদি একটা পলিগনের সবগুলো ভার্টেক্স একই প্লেনে হয়, তাহলে সেটা প্লেনার পলিগন। প্লেনার পলিগন। ওয়্যার ফ্রেম মডেল, এটা কি আবার পলিগনাল ম্যাশ বা পলিগনাল নেট মডেলও বলে। সেজন্য নামগুলো একটু জেনে রাখলে ভালো, কারণ হচ্ছে যদি বলে যে পলিগনাল নেট মডেল ডিফাইন করো, তখন তুমি যদি একই জিনিস না জানো তাহলে বলতে পারবে না। মানে এইরকম মডেলগুলো হচ্ছে ওয়্যার ফ্রেম মডেল বা পলিগনাল নেট বা পলিগনাল ম্যাশ মডেল।
যে যেখানে অনেকগুলো ভার্টেক্স থাকবে, অনেকগুলো এজ থাকবে, অনেকগুলো লাইন থাকবে, অনেকগুলো কি বলে, অনেকগুলো কার্ভ থাকে, অনেক সময় কার্ভও থাকে। তো তো এটা দুইটা রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে যে আহ, মানে পিওর পলি ওয়্যারফ্রেম মডেল হচ্ছে এটা। তো এখান থেকে যে হিডেন সারফেস গুলো, যে সারফেস বা যে লাইনগুলো হিডেন পিছনে, সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিলে এটা হচ্ছে এটা ওয়্যারফ্রেম মডেল। আশা করি বোঝা গেছে। যেমন ওয়্যারফ্রেম মডেলের যে রিপ্রেজেন্টেশনের তিনটা ওয়ে আছে। এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট, ভার্টেক্স যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে একটা লিস্ট করা হবে। এরপর পরে প্রয়োজনে সেগুলোর মধ্যে লাইন ড্র করে দেওয়া হবে। এটা হচ্ছে ওয়্যারফ্রেম মডেলের রিপ্রেজেন্টেশন একটা টেকনিক। আর একটা পলিগন লিস্টিং, যতগুলো পলিগন থাকবে সবগুলোকে রিপ্রেজেন্ট করা হবে। আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট এজ লিস্টিং, যতগুলো এজ লাইন আছে সবগুলোকে লিস্ট করা হবে, লিস্ট করে রিপ্রেজেন্ট করা হবে। তিনটা, এটা কিন্তু মাঝে মাঝে আসে যে ওয়্যারফ্রেম মডেলের রিপ্রেজেন্টেশন টেকনিক। পলিহাইড্রন, পলিহাইড্রন ইজ আ ক্লোজড পলিগনাল নেট। এটা ক্লোজড যদি হয় তাহলে সেটা হবে পলিহাইড্রন বলে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়্যারফ্রেম মডেল, যেমন যে কোনো কি বলে 3D অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে গেলে ওয়্যারফ্রেম মডেল দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেটার অ্যাডভান্টেজ কি বা ডিসঅ্যাডভান্টেজ কি? তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিপ্রেজেন্টেশনটা খুব ইজি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি সেখানে কার্ভড সারফেস হয় বা কার্ভ সারফেস যদি না থাকে তাহলে সেটাকে রিয়েলিস্টিক মডেলিং করাটা একটু টাফ। আবার যদি কার্ভ সারফেস দেওয়া হয় সেটাকে রিপ্রেজেন্ট করাও একটু টাফ। এটা হচ্ছে রিয়েলিস্টিক। যেমন হিউম্যান ফেস যদি আমরা মডেলিং করতে চাই, হিউম্যান ফেসে কি অবশ্যই কি আছে, মানে সারফেসটা হচ্ছে সেখানে কার্ভ আছে, তাই না? কার্ভ আছে, কার্ভকে রিপ্রেজেন্ট করা তো একটু টাফ। এটা আর কি। এখান থেকে কার্ভ সারফেসের কিছু ইকুয়েশন, মানে এখানে ডেফিনিশন, এখান থেকে ডেফিনিশন পড়তে পারো, এডিটিভ মডেলিং, সাবট্রাকটিভ মডেলিং করতে পারো। আর হচ্ছে এই যে কার্ভ ডিজাইনের বিভিন্ন কয়েকটা ইকুয়েশন ইয়া আছে, টেকনিক আছে, এগুলো আমরা মানে বাদ দিচ্ছি আর কি। এগুলো আশা করি পরীক্ষা আসবে না, এগুলো বাদ দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়ার দরকার নেই আশা করি। শেষে যে বিভিন্ন টাইপের কোয়াড্রিক সারফেসের ইকুয়েশন গুলো একটু দেখে রাখতে পারো, যে যেমন এই টাইপের শেপ গুলো, বিভিন্ন শেপ গুলোকে কিভাবে ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। ইলিপসয়েড, ইলিপসয়েড হচ্ছে এটা। ঠিক আছে, আমরা এই যে এখান থেকে সলভ প্রবলেম থেকে এই সিম্পল একটা কোশ্চেন একবার আসছে, কেউ পারেনি। বলা হয়েছে যে একটা কিউবকে রিপ্রেজেন্ট আ কিউব ইউজিং এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট। একটা কিউবকে একটা ভার্টেক্স লিস্ট দিয়ে এক্সপ্লিসিট মানে রিপ্রেজেন্ট করা। এই যে ভার্টেক্স মানে যতগুলো ভার্টেক্স আছে, ভার্টেক্স গুলো রিপ্রেজেন্ট করা কি খুব কঠিন কাজ? ভার্টেক্স। তারপর হচ্ছে পলিগন লিস্টিং, যতগুলো পলিগন আছে পলিগন লিস্ট দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এক্সাম্পল দেওয়া আছে আর কি। এখান থেকে আর কিছু দরকার নাই। তো হিডেন সারফেস, চ্যাপ্টার 10 হিডেন সারফেস। হিডেন সারফেস মানে যে 3D অবজেক্ট একটু দেখলাম আমরা ওয়্যারফ্রেম মডেলের পিছনের যে ইয়াগুলো আছে, সারফেস গুলো আছে, সারফেস গুলোকে হিডেন, সেগুলো হচ্ছে হিডেন। সেগুলো অ্যাকচুয়ালি সেগুলো কি করতে হয়, বাদ দিতে হয়।
সেই সারফেসগুলোকে হাইড করে দিতে হয়। এটা হলো হিডেন সারফেস। এদের দুই ধরনের অ্যালগোরিদম আছে। অবজেক্ট স্পেস মডেল আছে, ইমেজ মেথড আছে, দুই ধরনের অ্যালগোরিদম আছে হিডেন সারফেস। ডেপথ কম্পারিজনটা কিভাবে কম্পারিজন করব আমরা একটা 3D অবজেক্টকে হিডেন সারফেসে ডেপথ কম্পারিজনে এই যে সিম্পল টেকনিক, যে এইভাবে যেমন একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের মানে কি বলে অবস্কিউর কিনা, অবস্কিউর মানে বাধা, কি বলে দেখা যাচ্ছে না একটা পয়েন্টের জন্য আরেকটা পয়েন্ট যদি দেখা না যায় সেটা হলো অবস্কিউর করতেছে কিনা সেটাকে যেমন জেড ভ্যালুর উপর বেস করে, জেড ভ্যালুর উপরে বেস করে দুইটার জেড ভ্যালু জাস্ট দেখবো আমরা। দুইটার এক্স ওয়াই জেড 3D অবজেক্টের তিনটা ভ্যালু থাকবে এক্স ওয়াই জেড। এই জেড ভ্যালুটা যদি ছোট হয় তাহলে বোঝা হবে যে সেটা কি একটা মানে আরেকটাকে অবস্কিউর করবে আর কি। মানে সেম টেকনিক দিয়ে কিন্তু আমাদের জেড বাফার অ্যালগোরিদমটা, এই যে জেড বাফার অ্যালগোরিদম ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম সময় আসে, অনেকবারই আসছে। এই যে মাত্র এই যে দুইটা স্টেপ, এখানে একটা জেড বাফার নামে একটা কি অ্যারে লাগবে, একটা অ্যারে লাগবে। প্রতিটা পয়েন্টের এগেইনস্টে কি হবে, যে জেড বাফারটাকে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে সেটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করা হবে। এরপরে প্রতিটা পয়েন্টের জেড ভ্যালুটা ক্যালকুলেট করা হবে। এই যে জেড ভ্যালুটা ক্যালকুলেট করে প্রতিটা পয়েন্ট মানে যে জেড বাফারের সাথে ভ্যালুর সাথে জেড ভ্যালুটা কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করে যদি জেড ভ্যালুটা ছোট হয়, বাফারের ভ্যালুটা আগে তো ইনিশিয়ালাইজ করা হবে অনেক বড় একটা ভ্যালু দিয়ে, যার ফলে জেড ভ্যালুটা যদি ছোট হয় জেড বাফারের ভ্যালুটা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। মানে তার মানে ছোট ভ্যালুটা জেড বাফারে থাকবে। এরপর এইভাবে করে মানে পুরো অবজেক্টের সব পয়েন্টগুলো এভাবে ক্যালকুলেট করা হবে। যখন ডিসপ্লে হবে তখন কি হবে, যেগুলো ভ্যালুগুলো ছোট সেই ভ্যালুগুলো মানে যেটা উপরে আছে সারফেসের সেটা রিপ্রেজেন্ট হবে ফাইনালি। এই তিনটে স্টেপ। এরপরে আরেকটা স্ক্যান লাইন অ্যালগোরিদম, এটা পড়তে পারলে পড়ো। আসতেছে না কেন? ও ব্যাকফেস রিমুভাল বাদ দাও, পেইন্টার্স অ্যালগোরিদম। আচ্ছা পেইন্টার্স মানে স্ক্যান লাইন বা পেইন্টার্স, তার মধ্যে একটা একটু রিডিং পড়ো আর কি। জেড বাফারটা ভালো করে পড়বা, আর পেইন্টার্সটা একটু হালকা করে পড়তে পারো। পেইন্টার্সটার টেকনিক হচ্ছে যে পেইন্টিং এ যেমন দূরের সারফেসটা প্রথমে ড্র করবে, দূরের সারফেসটা পেইন্টার যেমন হচ্ছে দূরের অবজেক্টকে প্রথমে রিপ্রেজেন্ট করবে, এরপরে কাছের অবজেক্টটা এর উপরে রিপ্রেজেন্ট করবে, যার ফলে কি পেছনের কাছের অবজেক্টটা বড় হলে সেটা হাইড হয়ে যাবে, মানে কাছের অবজেক্টটা রিপ্রেজেন্ট হবে আর কি। এটা হচ্ছে পেইন্টার্স, সেজন্য এটাকে পেইন্টার্স অ্যালগোরিদম বলে, পেইন্টিং যেভাবে করা হয় আর কি। ঠিক আছে, এই চ্যাপ্টার আর নাই। এখান থেকে এক্সাম্পল, যে জেড বাফারের একটা এক্সাম্পল আছে, জেড বাফারের অ্যালগরিদম 10.8। আর আচ্ছা জেড বাফারের কিছু ডেফিনিশন আছে, জেড বাফারের কিছু অ্যালগরিদমের কিছু ডেফিনিশন আছে।
তারপরে হিডেন সারফেস কেন দরকার, এই যে why the hidden surface algorithm needed, এই যে এরকম কিছু ডেফিনেশন আছে, এগুলো একটু দেখবা আর কি। আশা করি অলরেডি বুঝে গেছো যে হিডেন সারফেস অ্যালগরিদম কেন দরকার। কারণ হচ্ছে একটা রিয়েলিস্টিক অবজেক্টকে ড্র করতে গেলে অবশ্যই সেটার হিডেন সারফেস মানে যে সারফেসটা দেখা যায় না সেটাকে বাদ দিতে হবে। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। হুম, ঠিক আছে। এই চ্যাপ্টার 11 থেকে অল্প কিছু ডেফিনিশন, যেমন লাইট অ্যান্ড কালারের কনসেপ্টটা, এগুলো তোমরা তো জানো যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা খুব ছোট একটা অংশ হচ্ছে ভিজিবল। এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 400 থেকে 700 ন্যানোমিটার লেন্থের, ওয়েভ লেন্থের অংশটা হচ্ছে ভিজিবল লাইট। এর কম কম হচ্ছে যেমন আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, এগুলো হচ্ছে কম ওয়েভ লেন্থ, এগুলো দেখা যায় না, ইনভিজিবল। আবার বেশিগুলো ওয়েভ লেন্থ বেশি, যেমন ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, তারপরে এফএম রেডিও ওয়েভ, টিভি ওয়েভ, তারপরে এম রেডিও ওয়েভ, এগুলো হচ্ছে বেশি, ন্যানোমিটার অনেক বেশি। তো এগুলো দেখা যায় না, শুধুমাত্র একটা ছোট একটা অংশ দেখা যায়। এটা আর কি ইলেকট্রোম্যাগনেটিক লাইট এবং কালার। এই যে বেসিক ক্যারেক্টারিস্টিক অফ লাইটের তিনটা বেসিক ক্যারেক্টারিস্টিক আছে: ব্রাইটনেস, তারপর হচ্ছে এটাকে লুমিনান্সও বলে, আর আরেকটা হচ্ছে কি জানো, আম, আরেকটা কই, হিউ, এটা হচ্ছে হিউ। আর এটা হচ্ছে আরেকটা হলো কি ভিভিডনেস, স্যাচুরেশন, আরেকটা স্যাচুরেশন ডিগ্রি অফ ভিভিডনেস। স্যাচুরেশন হচ্ছে কতটা পিওর, লাইটটা কতটা পিওর, এটা হচ্ছে স্যাচুরেশন। তিনটার একটু ডেফিনিশন একটু পড়তে হবে, মানে বেসিক ক্যারেক্টারিস্টিক অফ লাইট। কালার মডেল গুলো অত ইম্পর্টেন্ট না। ফং মডেল, হচ্ছে আম, এখানে আবার দুইটা, লোকাল ইলুমিনেশন মডেল, গ্লোবাল ইলুমিনেশন মডেল, এই জিনিস দুইটা ডেফিনিশন ইম্পর্টেন্ট। দুইটা ডেফিনিশন হচ্ছে লোকাল ইলুমিনেশন মডেল হচ্ছে যেমন লাইট যদি সরাসরি অবজেক্টের উপর পড়ে, যখন সেটাকে মডেলিং করা হয় তাহলে সেটা হবে লোকাল ইলুমিনেশন মডেল। আর গ্লোবাল ইলুমিনেশন মডেল হচ্ছে লাইটটা অন্য একটা সারফেসে পড়লো, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমার অবজেক্টের উপরে পড়লো, এবং সেটা হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন মডেল, মানে সেকেন্ডারি ইফেক্ট থেকে লাইটটা আসলো আর কি। এখন এই যে ফং মডেলটা, লাইট সোর্স আসতেছে, এক সাইড থেকে লাইট সোর্স আসতেছে, তো এখান থেকে এই যে এই পয়েন্ট, এটা একটা মিরর, এখান থেকে দেখতেছে, তো লাইটটা মানে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, এই লাইটটা বিভিন্ন দিকে চলে যাওয়ার থেকে মডেলিং করা হয়েছে। তা একটা যেমন কিছু ডিফিউজ রিফ্লেকশন, তারপর হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন,
আর কি কি যেন আছে, এরকম বিভিন্ন টাইপের রিফ্লেকশনের উপর বেস করে এই যে এটা হচ্ছে ইকুয়েশন আর কি, ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন। মানে ফন্ট মডেলের একটা হালকা করে একটু ডেফিনেশন পড়বা। স্যার ডেফিনেশন কি কনস্ট্যান্ট শেডিং এর কথা বলছেন? না না, কনস্ট্যান্ট শেডিং না, ইয়া ফং মডেল, ফং মডেল, ফং মডেল, এই যে ফং মডেল যেটা বলছে এটা আর কি, এই মডেলটা যেটা, এটা এটা ডেফিনেশন, মানে লাইট সোর্সটা কিভাবে আসতেছে, কিভাবে রিফ্লেক্ট হচ্ছে, বিভিন্ন দিকে রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্টের বিভিন্ন নামগুলো দিবা, আর হচ্ছে এটার একটা মানে জাস্ট ইকুয়েশনটা দিয়ে দিবা, এটা আর কি। তো এখানে আর কিছুই নাই। আর পুরাতন কোশ্চেন ফলো করবা, কোশ্চেন আর স্যার চ্যাপ্টার প্রিভিয়াস 12। কোশ্চেনগুলোতে অনেক বেশি কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন থেকে তোমার মানে কমন ফেলা দিতে পারবা, কারণ এমনি তো একটু কম পড়াচ্ছি, মানে একটু কমায় দিছি অনেক। স্যার কোয়েশ্চেন অনুযায়ী স্যার টাইমে হয় না স্যার। উম, না, ফাইনালে হবে, ফাইনালে অত বেশি আশা করি বড় কোশ্চেন আসবে না তো। চ্যাপ্টার 12 রে ট্রেসিং। স্যার পুরোটা করতে পারেন স্যার কেউ। চ্যাপ্টার 12 হচ্ছে রে ট্রেসিং, রে ট্রেসিং এর ডেফিনিশন, মানে রে ট্রেসিং মানে যে এটা গ্লোবাল, রে ট্রেসিং ইজ এ গ্লোবাল ইলুমিনেশন মডেল। একটা লাইট সোর্স থেকে যখন লাইটটা আসে, এই যে লাইটের একটা মডেলিং করা আর কি, মডেলিং করতে গেলে তো এটা হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন মডেল। এই যে পিন হোল, একটা পিন হোল ক্যামেরার যে কথা বলছিলাম যে এটা কিন্তু মাঝে মাঝে আসে, পিন হোল ক্যামেরা হচ্ছে যেমন এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্টটা, যে অবজেক্টটা এই যে একটা বক্সের ভিতরে একটা ছোট একটা পিন হোল দিয়ে, ফুটা দিয়ে, তো এটা রিফ্লেকশনটা মানে ব্যাকগ্রাউন্ডে কি আপসাইড ডাউন, ক্যামেরার মানে পুরাতন ক্যামেরা, মানে ফার্স্ট ক্যামেরা আবিষ্কার হয়তো এইভাবে, এভাবে। এটা 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 একটু ডেসক্রিপশন আকারে, হালকা ডেসক্রিপশন, এখান থেকে দেখে নিবা, হালকা ডেসক্রিপশন, এগুলো নামগুলো দিবা, লাইট রে, তারপর একটা নেগেটিভ ইমেজ অবজেক্ট, এগুলো ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে রে ট্রেসিং অ্যালগোরিদম, এখান থেকে এই দুইটা জিনিসই, রে ট্রেসিং অ্যালগোরিদম, যে এটা কিছু একটু ছবি দিতে পারো, ছবি হালকা বর্ণনা দিতে পারো। আর একটা হচ্ছে যে যেমন এই যে রে ট্রেসিং এর অ্যালগোরিদমটা, সরি, রিকার্সিভ রে ট্রেসিং অ্যালগোরিদম, এই যে অ্যালগোরিদম, এই নিজেকে নিজে কল করছে, সেই জন্য এটা রিকার্সিভ এখানে এখানে। ঠিক আছে, তাহলে পড়াশোনা করো, ক্লাস টেস্ট নিতে পারলে ভালো হইতো, যেগুলো একটু বড়। স্যার মেয়েদের খাতাগুলো কি কেটে বলছেন? না, দিয়ে দিব, দেখি কয়েকদিনের মধ্যে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আহ, তো তোমরা মানে আমি বললে তখন আমার রুমে যে দেখে আসবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে।
স্যার আমাদের তো এর মধ্যে পরীক্ষা নাই, নাম্বারগুলো যদি একটু স্যার গ্রুপে বা গুগল ক্লাসরুমে দিতে যেতে পারি। হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দিব। তারপরে হচ্ছে যারা দেখতে চাও দেখতে পারবা, ওপেন থাকবে। আচ্ছা স্যার ঠিক আছে। এমনি স্যার মার্ক কেমন আসছে মোটামুটি? ওই তো মার্কস গুলো আসলে যোগ করি নাই আর কি, আমি এটা একটু মানে পুরোপুরি যোগ করা হয়নি, খাতাগুলো খাতা কেটে রাখা হয়েছে, মানে কাটা হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
you.